নুরুল কবির তার খুব সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে জামায়াত ইসলাম সম্পর্কে তিনি বেশ সমালোচনা মুখর ছিলেন এবং অনেকেই এই ধরনের অ্যানালজিতে আসতে চান যে যেহেতু ওই প্রথম আলো বা ডেইলি স্টারের যে সম্পাদকীয় নীতি, একইভাবে নুরুল কবির যেভাবে কথা বলেন, তার যে দর্শন, জীবন দর্শন বলেন বা রাজনৈতিক যে আদর্শিক জায়গা, সেখানে এই লিবারেল একটা বিষয় আমরা লক্ষ্য করি। তো সেই জায়গাটিতেও অনেকের আপত্তি বলে অনেকে মনে করছেন। আপনি কি এই অ্যানালজির সঙ্গে একমত কিনা? দ্বিমত পোষণ করার সুযোগ তো খুব নাই। আপনি আমাকে যখন পরিচয় করে দিলেন, আপনি আমার সাবেক কর্মস্থলের কথা পরিচয় করে দিলেন। এখনো আমি তো একটা কাজ করি। আমি একটা ঠিকানা টেলিভিশনে আমার একটা টক শো করি। যে টক শোটার মধ্যে থেকে আসলে নানা ধরনের লোকের সাথে আমি কথা বলতে চাই, বা কথা বলার সুযোগ হয়। যদিও মানে বিএনপির প্রধান বা যিনি এখন দায়িত্বপ্রাপ্ত প্রধান আছেন তার সঙ্গে কথা বলতে না পারলেও জামাতের যিনি দায়িত্বপ্রাপ্ত প্রধান আছেন তার সঙ্গে আমার দুইবার কথা হয়েছে, মানে অন রেকর্ড। যিনি তারপরের জন যিনি আছেন তার সঙ্গে কথা হয়েছে। আহ, তাদের সাথে কথা বলে আমার কখনো মনে হয় নাই যে তারা আসলে যারা লিবারেল পক্ষে আছেন তাদেরকে তারা শত্রু জ্ঞান করতেছেন। তারা বরং আমাকে উল্টা ধারণাটা দিতেছেন। তারা কিন্তু আমাকে বলতেছেন যে তারা সবাইকে নিয়েই তারা একটা ইনক্লুসিভ। আমি কিন্তু একদম স্পেসিফিক তাদেরকে প্রশ্ন করছি যে আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনারা যদি রাষ্ট্রপ্রধান হন, আপনারা যদি সরকার প্রধান হন, তাহলে যারা আপনাদের মত মানে না, যারা আপনাদের মতবাদের সাথে অনুসারী না, তাদের আসলে কি হবে। তারাও কিন্তু আমাকে একদম স্পেসিফিকলি বলছে তারা আরো বেশি ভালো থাকবে, তাদের অধিকার আরো বেশি সংরক্ষিত থাকবে, আমরা আরো এটা করব। তো আপনারা কি চান না যে এরকম আর কেউ থাকুক? কাজে উনারা তখন বলছে যে না, আমরা আরো বেশি করে চাই যে এরকম মত থাকুক। তাইলে এরা কারা যারা এরা মনে করতেছে যে একটা, আপনি যদি প্রথম আলো ডেইলি স্টার কাউরি আমি আসলে ওরকম আলাদা আলাদা করে তারা লিবারেল লিবারেল না ওরকম ভাবে আমি বলতে চাই না, কারণ এক একজন এক এক সময় এক এক রকম আচরণ করে আসলে। মানে কিন্তু খবরের কাগজের যেটা হয়, তারা প্রতিটা সময় তারা একটা করে পরীক্ষা দেয় জনগণের কাছে। তারা যদি ভুয়া কোনো কিছু বলে, পরের দিন পাবলিক আর তাকে পয়সা দিয়ে কিনবে না। এত চেষ্টা করেও আমি ওই দিন জানতে চাইছিলাম যে আমাদের একজন লোকের কাছে যে ভাই, আওয়ামী লীগ আমলে নাইলে আপনারা অনেক নিষ্পেষণের শিকার হয়েছেন। আপনাদের তো দুইটা পত্রিকা আছে, একটা সরাসরি মুখপাত্র সংগ্রাম, আর একটা আপনাদের দ্বারা পরিচালিত একটা পত্রিকা নয়া দিগন্ত। এটা সার্কুলেশন কি বাড়ছে যে এই এই সরকার আওয়ামী লীগ সরকার চলে গেল এই 15 মাসের মধ্যে? তো এই সার্কুলেশনটা না বাড়ার আসলে কারণটা কি? তার জামাত ইসলামের লোক তো অনেক বেশি। জামাত ইসলামের লোকেরা সবাই নয়া দিগন্ত সংগ্রাম পড়লেও, বিএনপির লোকেরা সবাই দিনকাল পড়লেও কিন্তু পত্রিকার সার্কুলেশন অনেক বেশি হওয়ার কথা। প্রথম আলো ডেইলি স্টারটার যেটাকে সাবির ভাই একটা মানে পর্যবেক্ষণ দিয়ে বলতেছেন যে সম্পাদকীয় নীতি চেঞ্জ হচ্ছে না, সেই সম্পাদকীয় নীতিটা উদারনৈতিক কিনা সেটা তো একটা মানে সংজ্ঞার আলোচনা। কিন্তু যেইটা চেঞ্জ আমরা দেখি না সেটা হচ্ছে যে এস্টাবলিশমেন্টের পায়ে গিয়ে ওই লুটায় পড়তেছে না, রাইট। ক্ষমতাসীনদেরকেই সে শুধু তোষণ করতেছে না, ক্ষমতাসীনদেরকে নিয়ে সে প্রশ্ন করতেছে। সেই ক্ষমতাসীন যেই হোক, মানে প্রথম আলো ডেইলি স্টারের চেয়ে প্রিয় তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণ না। মতি ভাই, মাহফুজ ভাই ডক্টর ইউনূসের ইন্টারভিউ নিতে গেলে ইন্টারভিউ নিতে পারে না, বাচ্চা পোলাপানের মতো প্রশ্ন করে। মানে বলে যে মানে আমরা তো উনার কাছে মানে সত্যি সত্যি মুখেও বলে। তো উনারাও কিন্তু এই ডক্টর ইউনূস সরকারকে, এস্টাবলিশমেন্টকে, যেটাকে গভর্নমেন্টের ইন ডিসগাইজ, গভর্নমেন্টের ডার্টি ওয়ার্ক যারা করতেছে তাদেরকে প্রশ্ন করে দেশটাকে একটা রিকনসিলিয়েশনের মধ্যে আনা, প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তাদের অবস্থান, মানে সবকিছু মিলায়া তাদেরকে শত্রু মনে করতেছে কারা? এরা তো নিজেদেরকে লুকাইতেছে না, এরা তো বইলা নিজেদেরকে শত্রু বলতেছে। আমি যেই জায়গাটাতে আবার যাইতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি যেহেতু তার মুখপাত্র হিসেবে আমাদের সাবেক সাংবাদিক অধুনা আমলা প্রেস সচিব জনাব শফিকুল আলমরে চিনি, তাদের জানি কি একটা ভূতে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেই ভূতটা হচ্ছে জনপ্রিয়তার ভূত। তাদের, তারা কি ইলেকশন করবে? একটা অনির্বাচিত সরকারের জনপ্রিয়তার জন্য এত মারাত্মক, আমি উনারা অ্যাপ্রুভাল রেট খুঁজে বসে বসে কেন? উনারা কি ইলেকশন করবে? আমি তো বললাম, আমি গ্যারান্টি দিয়ে বললাম, ভবিষ্যতে আপনি আরেকটা ঘটনা আপনার কাছে খারাপ লাগুক, আপনি দেখবেন সিমিলার খারাপ আপনার কাছে শফিক সাহেবের লাগতেছে না, অর্থাৎ ইউনূস সাহেবের লাগতেছে না। ইউনূস সাহেব তো সামনে আসেন না, শফিক সাহেবের লাগতেছে না। লাগতেছে কখন? যখন দেখবেন জনমত খুব একটা ওভারওয়েলমিংলি ওটার বিরুদ্ধে গেছে, তখন শফিক সাহেবের খারাপ লাগতে শুরু করছে। শফিক সাহেবের খারাপ লাগতে শুরু করে, শফিক সাহেব কোন একটা কাজ অন্যায্য মনে করে যখন উনি দেখে অনেক লোক
বা উনার এরিয়ার অনেক লোক, কালকে যদি নুরুল কবির ভাই গিয়া মাইন্ড না খাইতো, আমি আমি খানিকটা বুঝি, কালকে মাইন্ডটা যদি নুরুল কবির ভাই গিয়া একটু হেনস্থাটা না হইতো, ঠিক যদি ঘটনাটা প্রথম আলো ডেইলি স্টার না হইতো, ধরেন ঠিক ধরেন আরো অন্যভাবে তো ঘটনাগুলি ঘটতে হুম পারতো। হুম। এরকম ঘটনা ঘটছে না, এরকম মব হয়েছে না, শফিক ভাই খারাপ লাগছে? খারাপ লাগে নাই তো। ওই যে ওরা ওইখান থেকে বলছে বইলা, বা কেউ ওইখান থেকে করছে বইলা, এরকম একটা আপাত ধোঁয়াশা মার্কা কথা বলে টইলে উনি একটা দায় সারা গোছের একটা কথা বলতো, তারপর আবার এটা একটা প্রেসার গ্রুপ, কেন এটা হয়েছে, কার্যকারণ, অনেক সুন্দর করে কথা বলেন তো বোধ। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আন্তর্জাতিকভাবেই সুন্দরভাবে কথা বলার জন্য খ্যাত, হুম হুম। আর শফিক ভাইও খুব সুন্দর করে কথা বলেন। তাদের সুন্দর কথা, সুন্দর শব্দ চয়ন, সুন্দর বাক্য চয়ন দিয়ে আমরা জানতে পারতাম যে কেন এটা হয়েছে এবং কেন এটা হইতেই হইতো। এবং এইটাকে আপনারা এভাবে দেখবেন। আর 15 বছর কোথায় ছিলেন? আপনারা কি দেখেন নাই যখন প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়েছে? এবং এই যে আমার শিক্ষকদের মতো লোকেরা তখন বলতে শুরু করে, আপনার ওই তুলনা যখন আপনি করেন, এই যে সাবির ভাই তুলনা করছে, সাবির ভাইরা হয়তো বলতে পারবে না, কারণ সাবির ভাইয়ের তো বন্ধু, হয়তো আমার তো শিক্ষক সরাসরি আমাকে বলে ফেলছে, কিন্তু আপনার এই তুলনা কিন্তু ফেসিবাদের পক্ষে চলে যাচ্ছে খালেদ।